গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার আর দেখতেই পেলেন ঘড়িতে কটা বাজছিল। আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, বেশ ঠান্ডাটা লাগছিল আজকে সকালবেলা। বোধহয় সকাল বলেই এতটা ঠান্ডা লাগছিল, না হলে পরবর্তীকালে এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এতটা ঠান্ডা লাগছে না। তো সকালবেলা উঠেই আমার যেটা প্রথম কাজ, যেটা আমি সঠিক বলে মনে করি, যে বিছানাটা গুছিয়ে ফেলা। কারণ এই বিছানা ফেলে অন্য কাজে চলে গেলে না একেবারেই সব কিছু হতপছ হয়ে যায়। তো আজ বিছানার চাদরটা তুলবো করে যখন তোলা হয়নি, ভাবলাম যে থাক, তাহলে 1 জানুয়ারি দিনকে তুলে দেবো, এটাই ভেবে রেখেছি। তো যাই হোক, এক এক করে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। আর ওই যে বললাম, আজকে যেহেতু বৃহস্পতিবার, কাজের একটু বেশি চাপ আছে। বিরাট কিছু নয়, তবে একটু বেশি আছে, কারণ পুজো করতে আজকে একটু বেশি সময় লেগেই যায়। আমাদের সবারই আজকে একটু সময় লাগে। তো প্রথমেই যেটা করলাম, আগে আমি ভালো করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তারপরে না আমি একটুখানি ভাবলাম 2 মিনিটের জন্য বসে একটু শান্তিতে জল খাবো, দিয়ে আবার কাজে লেগে যাব। কাজ ছাড়া গতি কী? এখন সকালে যখন চুপচাপ আমি ছাড়া আর এই বাড়িতে কেউ জেগে ওঠেনি, একদম নিশ্চুপ নিরালা বাড়ি, আমার না বেশ ভালো লাগে। অনেকে হয়তো বলবেন ব্যাপারটা একলাশাড়ি, কিন্তু না, আমি সত্যি একা থাকতে বেশ ভালোবাসি। আমার ভালো লাগে আমার একা থাকা, আমার নিজের সঙ্গটা নিজে এনজয় করতে আমার বেশ বেশ ভালো লাগে। তো যখন কেউ ওঠেনি, একদম নিস্তব্ধ চুপচাপ বাড়ি, তখন নিজের মনের মতন করে শান্তিতে না একটা একটা করে কাজগুলো কমপ্লিট করে নেওয়া যায়। তো একটা একটা করে কাজ যখন কমপ্লিট করতে শুরু করেছি, বিছানা তোলার পর সোজা থাকে রান্নাঘরের কাজ, তারপরে ঘরদোর ঝাড় দেওয়া। কারণ আমি টোটাল ঘরদোর রাত্রিবেলা গুছিয়েই শুই। তো যেটুকু কাজ না করলেই সকালবেলা নয়, সেই কাজগুলো করি। এক্সট্রা কোনো কাজ আমার থাকে না সকালবেলা। ধরুন জিনিসপত্র আগোছালো হয়ে আছে, সেগুলোকে গোছাবো, তারপর তুলবো, তারপর ঝাড় দেবো, এরকম ব্যাপার থাকে না। আমার সব কিছু গোছানোই থাকে। আমি জাস্ট ওপর আরেকবার ঝেড়ে পরিষ্কার করে তারপর ঝাড় দেওয়ার মোছার যা যা ব্যাপার থাকে সেইগুলো করে ফেলি। তো আজকে না কাচাকুচি আছে বেশ। তো প্রথমে ভেবেছিলাম যে কাচবো না, তারপর ভাবলাম না, চাদরগুলো পরে কাচবো, বেলায় আমার সমস্ত রান্নাবান্না করে নিয়ে আর তার আগে যা সকালে টুকটাক কাচাকুচি থাকে সেইগুলো কাচবো ভাবলাম। তো যাই হোক, ঘরদোর মুছে ঝাড় দিয়ে নেওয়ার পর ঝাড় দিয়ে মুছে নেওয়ার পর আমি জামা কাপড় খুব কেচে টেচে স্নান টান করে আমি ছাদে চলে এসেছিলাম। আর ওই যে বললাম আজকে বৃহস্পতিবার, তো আগে ভাবলাম জামা কাপড়গুলো ভালো করে মেলে দিই, ক্লিপ ফ্লিপ লাগিয়ে দিই। আর একটা হাওয়া যেহেতু দিচ্ছে, সেজন্য ক্লিপ না লাগালেই হয়ে যাবে কেলেঙ্কারি। তো কি করব, সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। আর দুঃখের বিষয়, ক্লিপটা ছিল আজকে দোতলায়। আবার নিচে নামবো, নেমে ক্লিপ নিয়ে আসবো, তারপর জামা কাপড়গুলোয় ক্লিপ দেবো। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে আমি না সোজা চলে এলাম ঠাকুর ঘরে। তো আজকের একটু ব্যস্ততার মধ্যেই ঠাকুর ঘরের সমস্ত কাজগুলো, পুজো আচ্ছা সব সুন্দর করে দিয়ে নিচ্ছিলাম। তো প্রদীপ জ্বাললে না, ধূপ দিলে প্রথমেই ঠাকুর ঘরে এসে মনটা একেবারে ভরে যায়। তো এক এক করে যা যা কাজ করার থাকে, বৃহস্পতিবারের আমরা অনেকে অনেক রকম করেই ঘট পেতে থাকি। তো আমি আমার শ্বশুরবাড়ি এসে এই ঘট পাতার নিয়মটা শিখেছিলাম। তো ঘটগুলো পেতে নিয়ে ঘরটা পেতে বৃহস্পতিবারের পুজোটা আমি আস্তে আস্তে করে কমপ্লিট করে ফেলবো। পুজোর পর ঠাকুরের স্থানটা এত সুন্দর প্রাণবন্ত ঝলমলে দেখতে লাগে যে কি বলবো। তো পুজো দেওয়া কমপ্লিট করে নিচে চলে এলাম। আর আজকে যখন ছাদে গিয়েছিলাম, চশমাটা পরতে ভুলে গিয়েছিলাম। ওই যে বললাম, নতুন গহনা সব ঠিক করে সবসময় মনেও থাকছে না। তো চেষ্টা করছি সব সময়তেই পরে থাকার। আসলে ডাক্তার বলেইছেন যে চশমাটা কন্টিনিউ পরে থাকতে। তো আজকে ভেবেছি একটু কফি খাবো। বাবুইকে বলেছিলাম যে একটু দুধটা গরম বসিয়ে দে না মাম্মা, তো ও দুধ গরম বসিয়ে দিয়েছিল। আর আজকে বাবুই পড়তে গিয়েছিল, তো ও সে আমায় বলছে, আপনি আমার জন্য এখনও খাবার করেননি? আছি দাঁড়া বাবা, একটু তো দেরি হয়েছে আজকে ঠাকুর ঘরে, তো আমি বসিয়ে দিচ্ছি, তো তুই একটু দুধটা বসা। তো সেই জন্য ওই দুধটা বসিয়ে দিয়েছিল। আর আমি
এক এক করে তারপর কফিটা করে নিলাম, ওকেও দিয়ে দিলাম কফি করে, আর নিজের জন্যও কফি করে নিয়েছিলাম। আর প্রথমে তরকারিটা বসিয়ে দিলাম, একদম ঝাল ঝাল করে আলু চচ্চড়ি, আর গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো তরকারি করতে করতে কফিটা আমি খেয়ে নিলাম, আর ওই যে বললাম একটু সময়ের টান ছিল সেই জন্য, আর এদিকে রুটি করব বলে রুটিটা না বেলে নিচ্ছিলাম। আর আজকে যেহেতু সময়ের মধ্যে আমার ব্রেকফাস্টটা রেডি করতে পারিনি, বাবুইয়ের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। মানে যেদিনকার আমার কোনো সমস্যা হয় সেদিনকার সবার আমার সাথে সাথেই সমস্যার সৃষ্টি হয়, খুব খিদে পেয়ে যায়, খুব ঘুম পেয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো তরকারিটা একদম ঝরঝরে করে করেছিলাম, একটু মটরশুঁটি টমেটো সব দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল করে তরকারিটা করেছিলাম। তো তারপরে মা বেটা দুজনে মিলে ভাবলাম বসে যাব খেতে। আর এরকম আলু চচ্চড়ি হলে আমরা আবার মুড়ি না খেয়ে থাকতে পারি না। আর বাবুইকে বললাম, মাম্মা তুই আয় আমার সাথে ডাইনিং টেবিলেই বসে খেয়ে নে। আর আজকে নাকি বাবুইয়ের লেগেছে জম্মের ঠান্ডা। ও আমাকে বলছে, মামা ঠান্ডাটা কি খুব বেশি পড়েছে? আমি বললাম, না একেবারেই না, সেরকম ঠান্ডা নেই। একদম সকালবেলা আমি যখন উঠেছিলাম তখন যেহেতু একটু হাওয়া দিচ্ছিল সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপরে তো আর ঠান্ডা লাগছে না, কিন্তু ওর নাকি ভীষণ ঠান্ডা লাগছে। তো যাই হোক, ও খাবার দাবারগুলো মানে ও আর আমি দুজনেই খাবার দাবার কমপ্লিট করলাম। আর তারপরে বেশ কিছু বাসন পড়েছিল, যেই বাসনপত্রগুলো ভাবলাম চলো এক এক করে সব মেজে ফেলি। তো বেশ অনেকগুলোই বাসন পড়েছিল, কারণ ওই পুরো রুটি ফুটি করলে তো একটু এদিক ওদিক হয়, তরকারি করেছি আবার তার মধ্যে। তো এক এক করে সমস্ত বাসনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছিলাম, মেজে নিচ্ছিলাম। আর তারপর বললো, ওহো আমার ম্যাটটা কোথায় গেল? ম্যাটটা কিন্তু সত্যি বলছি ভীষণ উপকারী হয়েছে আমার, নাহলে আগে এমনি উপর দিয়ে দিচ্ছিলাম, যার জন্য না বড্ড জল পড়ে যাচ্ছিল। খুব উপকারী হয়েছে ম্যাটটা, একদম জল কিন্তু গড়ায় না। এদিকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম, আর রান্না বসাবো একটু পরে। তো তার আগে দু একটা কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে নেবো ভাবলাম। আর আমার বাবুইকে আমাকে 70 বার জল খেতে বলতে হয়, তো ওকেও সাথে বললাম জল খা, আর আমিও ভাবলাম চলো আমিও একটু জল খাই। আর তারপরে সোজা চলে এলাম আমি বড় ঘরে। তো বড় ঘরের গল্প তো আপনারা প্রত্যেক দিনের একই গল্প জানেন। তো সেই যথারীতি তমালের হাফ বিছানা গোছানো, সেই বিছানাপত্রগুলো ভাবলাম আমি ঠিকঠাক করে গোছাই। আর আমারই একটা জামা মানে বাইরে ছিল, সেটাকে আলমারির মধ্যে আমি তুলে দিলাম। এদিকে বিছানাপত্র একদম ঠিকঠাক করে গুছিয়ে নিলাম। আর তারপরে না ছাদে না সরি ব্যালকনিতে না বেশ কিছু জামা কাপড় ছিল। তো আমি ভাবলাম যে জামা কাপড়গুলো সব এক এক করে নিয়ে আসি, না হলে একটু তো মানে ঠান্ডা পড়েছে, আর এখন তো পশ্চিম দিকটা যেহেতু ব্লক হয়ে গেছে আর রোদ আসার কোনো সিন নেই, সেই জন্য জামা কাপড়গুলো সব নামিয়ে নিয়ে চলে এলাম। আর এরপরে রান্না করার পালা। আর এই যে এরম করে পেঁয়াজ কলি কাটাটা কালকেই আমি শিখেছি। এখন ভাবতেই পারেন কোথার থেকে শিখেছি, এই বুড়ো বয়সে কিসের শেখা ধেড়ে রোগ। অ্যাকচুয়ালি আমি যেদিনকে মরে যাব আমি সেদিনকেও হয়তো শিখবো। বলে না মানুষ যতদিন বাঁচে ততদিন শেখে, সেই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক, এত জ্ঞান না দিয়ে সোজাসুজি বলেই দিই বাপু কোথার থেকে শিখেছি। কালকে এটা আমি শিখেছি শিবরাজ A to Z চ্যানেলের দিদি ভাইয়ের থেকে। উনি কালকে দেখলাম ও মা মানে পেঁয়াজ কলিগুলোকে সব গাডার দিয়ে বেঁধে নিয়ে কাটছে, এবং সত্যি খুব সুবিধা হলো, ঘচঘচ করে সব কটা কেটে নেওয়া গেল খুব তাড়াতাড়ি। তো থ্যাংক ইউ দিদি ভাই, আমি এটা আপনার থেকে শিখেছি। এখানে একটা কথা বলাই যায় যে অনেকেই ভাবতে পারেন ডেলি ব্লগ কী দেখবো, সবাই তো একই দেখায় না। আমরা কিন্তু প্রত্যেক দিন যদি খুব ভালো করে সবার ব্লগ ফলো করি না, যারা সুন্দর করে বানান তাদের ব্লগ যদি আমরা ফলো করি, আমরা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকের থেকে কিছু না কিছু শিখতে পারি। এই এখনই আমি যেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমি শিম ভর্তা কী করে করি। তো শিমটা আমি প্রথমে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর তারপরে সর্ষের তেলের মধ্যে প্রথমে একটুখানি শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি, তারপরে ওই তেলেই রসুন পেঁয়াজ ভালো করে ভেজে তুলে নিয়েছি। আর তেলটা রয়ে গিয়েছিল, তেলটা সাইড করে ওই যে সেদ্ধ শিমগুলো সেগুলো একেবারে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে, আবার ওই তেলের মধ্যেই একটু পেঁয়াজ এদিক ওদিক পড়েছিল, কোনো সমস্যা নেই, আর তার মধ্যেই আমি একটুখানি কালো জিরে দিয়ে ওই বাটা শিমটা দিয়ে দিয়েছিলাম। তো এবার ভালো করে শুকনো করে নেড়ে নামিয়ে নিলেই কিন্তু শিম ভর্তা রেডি। ও হ্যাঁ, একটুখানি লবণ একটু চিনি তো অবশ্যই দিয়েছিলাম।
আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। খেতে কিন্তু গরম ভাতে আমি আর আমার মাম্মা পুরো ভাত খেয়ে নেবো। তো আমার একটু কম খাই এই খাবারটা, তবে ও মানে খাবে, একেবারে খাবে না তা না, তবে আমি আর আমার বাবুই খুব ভালোবাসি। এই যে আলটিমেট এরকম দেখতে হয়েছিল। তো ওদিকে আমি পেঁয়াজ কলিটাও ভেজে নিচ্ছিলাম, আর এদিকে শিম ভর্তাটাও একদম রেডি হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কলি আলু ভাজা তো ভীষণই ভালো লাগবে খেতে। আর এই যে এবার আমি শিম ভর্তাটা যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছে, তো সেটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। গরম ভাতে একটু ঘি যদি দেন না দেন অসাধারণ খেতে লাগে। তো খাবারগুলো এক এক করে কমপ্লিট হয়ে যাচ্ছিল, আর আমি সেই খাবারগুলো একটা একটা করে তুলে নিচ্ছিলাম। ডালও কিন্তু কথা বলতে বলতে আমার কমপ্লিট হয়ে গেছে, আর সেটা আমি ঢেলেও রেখে দিয়েছিলাম। আর এখন রইল বাকি মাছ হচ্ছে আজকে পাবদা মাছ করব সর্ষে বাটা দিয়ে। তো ফ্রিজ থেকে মাছটা বার করে নিলাম। অ্যাকচুয়ালি আমার ফ্রিজ থেকে অনেক আগে মাছ বার করে রাখতে হয় না, কারণ আমি ডিপ ফ্রিজে মাছ রাখি না। ডিপ ফ্রিজের নিচে একটা র্যাক আছে, সেই র্যাকটার মধ্যে আমি মাছটা রেখে দিই। তো এদিকে পাবদা মাছ বড্ড ছিটকায়, সেজন্য তাড়াতাড়ি করে ভেজে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছেন সর্ষে বাটা দিয়ে পাবদা মাছটা রেডি করেছিলাম। রান্না কিন্তু একেবারে আমার ডান কমপ্লিট। তো খাবারগুলো এবার সব একটা একটা করে ডাইনিং টেবিলে নিয়ে আসি। আর সেরকম কোনো কাজ নেই, কাজ বলতে রান্নাঘরটা আর একবার পরিষ্কার করতে হবে। আর বাবুইকে বললে বাবু এই কাজটা করে দেয়, তবে ও পড়ছে বলে ওকে আর বলিনি। আজকে অনেকটা সকালেই যেহেতু ঘুম থেকে উঠেছিলাম, আর কোনো রকম আলস্য না রেখে পরপর নিজে হাতেই সমস্ত কাজটা যেহেতু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম, সেজন্য এখন আর আমার আর কোনো কাজ নেই। কটা বাজে এখন? খুব বেশি হলে 1:30 বাজে। তো এর মধ্যেই সমস্ত কাজ রান্নাবান্না সব যেহেতু কমপ্লিট হয়ে গিয়েছিল আমার, তো আমি ভাবলাম একটুখানি আমি না ছাদের রোদে গিয়ে বসবো। আর এই যে আমি ক্যামেরা শ্যুট করছিলাম, আমার বাবুই তো একটু বদমাইশি না করলে ওর হবে না। তো যাই হোক, আমি না একটুখানি সত্যিই রোদের মধ্যে 2-5 মিনিট, আমি আবার বেশিক্ষণ বসতে পারি না, বসে আবার সাথে সাথে নেমেও চলে এসেছিলাম। তো ভাবলাম রান্না হয়েছিল, তো রান্না দরজাগুলো খোলাই ছিল, এবার তো সব বন্ধ করে দেবো এক এক করে। তো তার আগে একটুখানি সমস্ত মানে কি বলবো, যেটা আমার হ্যাবিট, একটুখানি রুম ফ্রেশনার দিয়ে দিচ্ছিলাম। তো সমস্ত কাজ যেহেতু কমপ্লিট, তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য মন থেকে থ্যাংক ইউ সো মাচ।